সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্ত গতির আজকে দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচ্য বিষয়গুলো একটু দেখো। স্প্রিংয়ের গতি, সরলদোলকের গতি, সরলদোলকের সূত্র বলি এবং আমরা সরলদোলকের কিছু ব্যবহার দেখব। তবে তার শুরুতে একটু সামনে আগে আমরা দেখো, এই সরলসন্ধিত গতি তোমরা যে শিখেছো, এই সরলছন্দিত গতিকে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে একে একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়। সেই বৃত্তীয় গতির সাথে কিভাবে তুলনা করা যায় সেটা আমি তোমাদের এখানে মোটামুটি একটু চিত্র দিয়ে দেখিয়েছি। যে স্প্রিং দেখতে পাচ্ছ তোমরা, আর পাশে একটা বৃত্ত দেখতে পাচ্ছ। সেই স্প্রিংটা উপরে নিচে স্পন্দিত হবে এবং সাথে সাথে স্প্রিংয়ের তোমাদের সবুজ বিন্দুটা দেখতে পাচ্ছ এবং বৃত্তে যে সবুজ বিন্দুটা দেখতে পাচ্ছ, স্প্রিংয়ের ওঠা নামার সাথে সাথে ওই সবুজ বিন্দুটা একটা বৃত্তীয় পথ তৈরি করবে। কিভাবে আমাদের দ্বিতীয় চিত্র রয়েছে, আমরা তারপরও একটু ব্ল্যাকবোর্ডে দেখি, তোমরা একটু খেয়াল করবে। আমাদের এক্স অক্ষ রয়েছে, ওয়াই অক্ষ রয়েছে, আমরা কয়েকটা বিন্দু দেই, এখানে একটা ও বিন্দু দেই, এটা এ বিন্দু দেই, মনে করো এটা বি বিন্দু দেই, এখানে একটা পি বিন্দু দিলাম এবং মনে করলাম আমাদের যে কোনো সময় টি সময় ওমেগা সমকৌণিক বেগে আমাদের বস্তুটা স্পন্দিত হয়ে পি বিন্দু পর্যন্ত এসেছে এবং এই ও থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাই হলো আমাদের সর্বোচ্চ বিস্তার মানে এ, এবং এই ও থেকে পি বিন্দু যদি যোগ করি তাহলেও কিন্তু আমরা সর্বোচ্চ বিস্তার এই পাবো এবং তখন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তা হলো থিটা। এবার পি থেকে যদি আমরা আমাদের এখানে যদি আরও দুটো বিন্দু দেই, এ বি সি ডি আমরা দিয়ে দিলাম, যদি আমরা ও সি এর উপরে একটা লম্ব টানি তাহলে আমাদের এই কোণটা যদি থিটা হয়, এই বিপরীত কোণটাও কিন্তু আমাদের থিটা হবে। এখানে আমরা একে এন দিয়ে প্রকাশ করলাম। আর তাহলে আমরা এটা বলতে পারি আমাদের যে বস্তুটা সহস্পন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে সেই বস্তুর তখন এই পি বিন্দু পর্যন্ত যখন বৃত্তীয় গতির আমার বস্তু গেল, তখন এই এক্স বিন্দুতে অবস্থিত সরলস্পন্দিত স্পন্দনের বস্তুটার সরণ হলো ও এন, মানে একে আমরা এক্স দ্বারা ধরলাম। ও এন মানে এক্স পরিমাণ তার সরণ হলো। আর এটা যদি হয় এক্স, আমার ও পি যদি হয় এ, তাহলে দেখো আমি যদি এই কথা বলি যে সাইন থিটা সমান সমান হলো গিয়ে এক্স বাই এ, এটা কি বলতে পারি? পারি, কারণ এক্স হলো গিয়ে আমার এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণ সম্বলিত ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, আর এ হলো গিয়ে অতিভুজ। এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান এ সাইন থিটা। তার মানে এক্স হলো সরণ, এক্স আমার স্পন্দিত বস্তুর সরণ এবং এ হলো গিয়ে আমার বিস্তার। একইভাবে এখান থেকে আমরা যদি ভি বলি, ভি সমান হবে ডিএক্স বাই ডিটি সমান সমান হবে সাইন থিটা। একে যদি আমি লিখতে পারি এ সাইন ওমেগা টি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ ওমেগা কজ ওমেগা টি। তোমরা একটু মনে করে দেখবে, গত ক্লাসের বেগের মতোই আমাদের এই সমীকরণটা এসেছে। আবার যদি আমরা ত্বরণ বলি ডিভি বাই ডিটি, এখানে দেখবে আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। সেখান থেকে তোমরা এটাও বলতে পারবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেটা তোমরা সহস্পন্দিত স্পন্দনের সমীকরণে পেয়েছো। এবং তোমরা দেখো যখন বস্তু এ বিন্দু থেকে স্পন্দিত ঘুরে সি বিন্দুতে আসবে, তখন আমরা স্পন্দিত বস্তু ও থেকে সি পর্যন্ত গেল, তার মানে তখন কেন্দ্রিক কোণ হবে পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এভাবে ঘুরে যখন বি বিন্দুতে আসবে, মানে আমার স্পন্দিত বস্তু যখন একবার সর্বোচ্চ বিস্তার গিয়ে আবার সাম্যাবস্থায় আসবে, তখন কেন্দ্রিক কোণ হবে পাই, অর্থাৎ আমার স্পন্দিত বস্তুর তখন যে পরিমাণ দশা হবে তা হলো পাই। একইভাবে ঘুরে আসলে ধীরে ধীরে কোণ বাড়বে এবং বি থেকে ঘুরে আবার এ পর্যন্ত আসলে হবে 2 পাই। তার মানে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে একটা স্পন্দিত বস্তুকে আমরা একটা বৃত্তীয় গতির সাথে মোটামুটি তুলনা করতে পারি। এটা তোমরা আরও একটু ভালোভাবে দেখবে, এটা ভালোভাবে বুঝলে তোমাদের দশা এবং কোণগুলো ভালোভাবে বুঝতে পারবে। বিভিন্ন লেখচিত্রের বেলাও তোমাদের খুব একটা সমস্যা হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সামনে আগাই। এবার আজকের মূল টপিকে আমরা চলে যাই। আমরা সরল ত্বরণ গতির ব্যবহার বলেছিলাম শিখব। সেই ব্যবহারের মধ্যে দুটো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, যে দুটোই মূলত আমরা আজকের ক্লাসে শিখব। তার প্রথমটা হলো গিয়ে উল্লম্ব স্প্রিংয়ের গতি। স্প্রিংয়ের গতিটা উল্লম্বই হতে হবে এমন কোনো কথা নেই, স্প্রিংয়ের গতি হলেই মোটামুটি হবে, সেটা উল্লম্ব বা আনুভূমিক যেটাই হোক না কেন। সেই স্প্রিংয়ের গতির বেলায় দেখো তিনটা অবস্থান রয়েছে, তোমার চিত্রে একটু খেয়াল করো।
এই অবস্থানটা হলো শিথিল অবস্থা, মানে এই অবস্থায় আমি স্প্রিংয়ের উপর অতিরিক্ত কোনো ভারও চাপাইনি, তার সরণ পরিবর্তন করিনি, কিচ্ছু করিনি, তাকে শিথিল অবস্থা আমরা বললাম। বি অবস্থানটা দেখো সাম্যাবস্থা, মানে এর উপরে আমরা সামান্য পরিমাণ ভর এম চাপালাম এবং তাতে তার সরণ হলো এল, সরণ হলো এল। আর তৃতীয় অবস্থা সি হলো গিয়ে স্পন্দিত অবস্থা, তখন আমি কি করলাম, ওই দ্বিতীয় অবস্থায় এম ভরের উপর কিছু পরিমাণ বল প্রয়োগ করে আর তার আরও অতিরিক্ত এক্স পরিমাণ সরণ ঘটালাম এবং তাকে ছেড়ে দিলাম, যার ফলে সে কিন্তু আর স্থির থাকতে পারলো না, সে স্পন্দিত হওয়া শুরু করলো। এবার আমরা ওই সমীকরণটা লিখে রেখেছি, বাট সমীকরণটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। দেখো আমরা বি অবস্থানের কাছে যাই। যদি বি অবস্থানের কথা চিন্তা করি, তাহলে বি অবস্থানে নিচের দিকে যে পরিমাণ বল ক্রিয়া করছে, মানে ওজন ক্রিয়া করছে, তা হলো এমজি, এবং উপরের দিকে মানে উলম্বভাবে উপরের দিকে যে পরিমাণ টান বা বল ক্রিয়া করছে, যেটা আমাদের প্রত্যয়নী বল, সেই প্রত্যয়নী বলকে যদি আমরা টি নট দিয়ে প্রকাশ করি, টি নট সমান সমান হলো আমার কে এক্স, আর এখানে এক্স কে, এখানে এক্স হলো গিয়ে এল, কারণ আমি সরণ ঘটিয়েছি এল পরিমাণ, তাহলে কে এল, এবং আমরা জানি প্রত্যয়নী বলটা হলো মাইনাস কে এক্স কে এল। তাহলে আমরা বলতে পারি যে আমার এই বি অবস্থানে বস্তু কিন্তু সুস্থিত অবস্থায় আছে। যদি সুস্থিত অবস্থায় আছে তাহলে আমরা যদি এই কথা বলি যে সামেশন অফ এফ সমান সমান 0, কেন? কারণ সে সুস্থিত অবস্থায় আছে, তার কিন্তু অতিরিক্ত কোনো পরিমাণ বল বা কোনো কিছু এখানে ক্রিয়া করছে না। তাহলে আমরা এখান থেকে বলি যে এম জি প্লাস কে এল সমান সমান 0, কারণ এখানে দুটো বল ক্রিয়া করছে। আর এখান থেকে আমরা বলতে পারি আমাদের এম জি প্লাস না তো দুঃখিত মাইনাস এম জি সমান সমান হলো গিয়ে কে এল। এটা আমরা পেলাম বি অবস্থান থেকে। এবার তাহলে আমরা একটু সি অবস্থানের কাছে যাই। সি অবস্থানের কথা একটু চিন্তা করো। সি অবস্থানে কি হয়েছিল, সরণ হয়েছিল এক্স প্লাস এল, তাহলে যে পরিমাণ প্রত্যয়নী বল ক্রিয়া করবে তাকে আমি যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি হবে মাইনাস কে এক্স প্লাস এল, এবং ওজন যা ক্রিয়া করছে তা তো একই, তার তো পরিবর্তন হয়নি, এম জি। আর এই ক্ষেত্রে আমরা সামেশন অফ এফ সমান সমান 0 বলতে পারবো না, কারণ যখন আমি একে ছেড়ে দিচ্ছি তখন সে স্পন্দিত হচ্ছে এবং তখন তার ত্বরণ হচ্ছে এ, তাহলে ত্বরণ যদি এ হয় বল হবে এম এ। আর যেহেতু সামেশন অফ এফ মানে দুটো বলের সমষ্টি, সেক্ষেত্রে বলতে পারি মাইনাস কে এক্স প্লাস এল প্লাস এম জি সমান সমান এম এ। এখানে আমি গুণ করে ফেলি কে এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস কে এল, আর এই যে এম জি, এই বি অবস্থান থেকে আমরা এম জি সমান লিখতে পারি কে এল, তাহলে বলি প্লাস কে এল সমান সমান এম এ। তাহলে দেখো কে এল বাদ গেল, তাহলে বাকি রইল কি মাইনাস কে এক্স সমান সমান এম এ। তাহলে এখান থেকে আমি পূর্বেরটা মুছে ফেললাম, আমরা বলতে পারি এম এ প্লাস কে এক্স সমান সমান 0, অথবা আমরা যদি এটা বলি এ প্লাস কে বাই এম এক্স সমান সমান 0, তাহলে দেখো এই এর পরিবর্তে আমি একথাও বলতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস কে বাই এম সমান সমান আমি বললাম ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0, যেখানে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। এই সমীকরণটা কি তোমাদের পরিচিত মনে হচ্ছে? শিখেছিলে গত ক্লাসে। এটা হলো সরলস্পন্দিত স্পন্দনের সমীকরণ, যে আমি ওখানে লিখেছি। তার মানে হলো গিয়ে আমার স্প্রিংয়ের স্পন্দন প্রকৃতপক্ষে এক ধরনের সরলস্পন্দিত স্পন্দন, এটা মোটামুটি আমরা দেখতে পারলাম। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার ওমেগা হয় কে বাই এম, ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা হবে রুট ওভার কে বাই এম, তাহলে পর্যায়কাল টি হবে 2 পাই রুট ওভার কে বাই এম বাই কে, কারণ আমরা জানি পর্যায়কাল টি সমান সমান 2 পাই বাই ওমেগা, ওমেগার জন্য ওটা উল্টে গেল। আর আরেকটা জিনিস দেখো, আমরা যখন এই বি অবস্থানের জন্য পেয়েছিলাম যে আমাদের এন এ সমান সমান কে এল, এখান থেকে আমি যদি আমরা বলতে পারি যে সরি এম এ না এম জি সমান সমান আমরা পেয়েছিলাম কে এল, এখান থেকে আমি যদি বলি জি বাই এল সমান সমান হলো কে বাই এম,
কথা আমরা বলতে পারি। তাহলে কিন্তু আমরা দেখো এই যে ওমেগা স্কয়ার সমান সমান বললাম কে বাই এম, তাহলে ওমেগা স্কয়ার সমান সমান আমি কিন্তু কথাও বলতে পারি জি বাই এল। তাহলে কিন্তু আমার টি এর সমীকরণটাও পাল্টে যায়, টি সমান সমান হয়ে যেতে পারে 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এটা হলো আমাদের স্প্রিংয়ের পর্যায়কালের একটা সমীকরণ আমি পেলাম, এবং স্প্রিংয়ের গতি যে একটা সহসন্ধিত গতি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই, সরল দোলক। তোমরা সরল দোলক এসসিতেও দেখেছিলে। এই সরল দোলকের আরও কয়েকটা জিনিস আমরা একটু দ্রুত দেখে নিই। একটা হলো বব, যে ভারী বস্তুটাকে আমরা ঝুলাবো তাকে বব বলা হবে। ঝুলন বিন্দু, ওই ও দিয়ে যে বিন্দুটাকে আমরা চিহ্নিত করেছি সে হলো আমার ঝুলন বিন্দু। কার্যকরী দৈর্ঘ্য কোনটা, যে সুতার সাহায্যে বেঁধেছি সেই সুতার দৈর্ঘ্য প্লাস হলো ওই ববের আমার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই দুটো মিলে হবে আমার কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই যে সরল দোলক আমরা শিখেছি, এর আগেও শিখেছি এখনো শিখলাম, এই সরল দোলকের গতি কি আসলে সরল সন্ধিত গতি? এটা একটু আমরা দেখবো যে এর গতি আসলেই সরল সন্ধিত গতি কিনা। এটা দেখার জন্য আমরা একটু করে যাই। তোমাদের ছবি এঁকে রেখেছি, তোমার ছবিটা একটু খেয়াল করো। পিকচারে কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ? এই বিন্দু, এই বিন্দুটা কিন্তু আমার এখানে ঝুলন বিন্দু। সেখান থেকে আমি ববকে ঝুলিয়ে দিলাম। বি হলো আমার, বি বিন্দুতে আমার যখন থাকে বব সে সাম্যাবস্থায় থাকে। যখন সাম্যাবস্থায় থাকে তখন তার নিচের দিকে ওজন ডাব্লিউ সমান এম জি ক্রিয়া করে, আর বিপরীত দিকে তখন যে টান ক্রিয়া করে টি, সেই টান এবং ওজন উভয়কে নাকচ করে দেয়, মানে দুটো সম পরিমাণ হয় বলে আমার বস্তুর কোনো ধরনের কোনো গতি থাকে না। আর এর পরবর্তীতে যখন বস্তুর অবস্থান পরিবর্তন হয়, মানে আমি ধরলাম যে বি বিন্দু থেকে তাকে আমি সি বিন্দুতে সরিয়ে নিলাম, তখন দেখো কি অবস্থা হয়। তখনও কিন্তু ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে। ওজনের কিন্তু তার উলম্ব ছাড়া অন্য কোনো দিকে তার ক্রিয়া করার কোনো অপশন নেই। তাহলে ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে এমজি, কিন্তু এই ওজনটা তো আমার ঠিক যে সুতার দৈর্ঘ্যটা এসি এর বিপরীত দিকে তখন ক্রিয়া করছে না, কারণ আমার এসি বাহুটা তখন আর উলম্ব অবস্থায় নেই। তাহলে এই জন্য আমার ওজনটা কি হয়, দুটো অংশে বিভক্ত হয়ে যায়। তোমরা ভেক্টর অধ্যায় শিখেছিলে যে আমাদের কোনো ভেক্টরের যে দুটো পরস্পর লম্ব উপাংশে বিভক্ত হতে পারে। তার অনুভূমিক উপাংশটা দেখো এম জি কস থিটা, কারণ থিটা কোণে আমি আমার ববকে সরিয়েছিলাম, আর থিটা কোণটা যে বাহুর সাথে থাকবে সেটা হবে কস থিটা, এম জি কস থিটা। এবং উলম্ব উপাংশটা হয়ে যাচ্ছে এম জি সাইন থিটা। উলম্ব উপাংশটি ক্রিয়া করছে কোন দিকে, ক্রিয়া করছে আমার সি থেকে বি বিন্দুর দিকে। এই হলো মোটামুটি আবার অবস্থা। এবং আমি মনে করলাম বি থেকে সি বিন্দুর যে সরণ সেটা হলো গিয়ে আমার এক্স। তাই যদি হয় তাহলে ওই এম জি কস থিটা আমার এম জি সাইন থিটা, এম জি কস থিটা কিন্তু ক্রিয়া করছে আমার ঠিক এসি বাহুর বিপরীত দিকে। তার মানে এসি বাহু বরাবর যে টানটি উৎপন্ন হচ্ছে সেই টান কিন্তু ওই এম জি কস থিটা উপাংশটাকে নাকচ করে দিচ্ছে। কাকে নাকচ করতে পারছে না? এম জি সাইন থিটা। ওই এম জি সাইন থিটার কারণে তখন আমার বস্তু দোল খাওয়া শুরু করে, দোল দেয়া শুরু করে। তাহলে তাই যদি হয় তাহলে ওই যে দোল দিচ্ছিল সে দোলের ফলে কি হয়েছিল, একটা বল তৈরি, একটা ত্বরণ তৈরি হয়েছিল এ, আর এর কারণে কি হয়েছিল, একটা বল তৈরি হয়েছিল এম এ। তাহলে আমরা বলতে পারি এম এ সমান সমান মাইনাস এম জি সাইন থিটা। ওই সাইন থিটার কারণে আমি এ ত্বরণে স্পন্দিত হয়েছি, কিন্তু এটা বিপরীতমুখী, এজন্য এখানে কিন্তু আমি একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এ এম এম চলে গেল, হলো এ সমান সমান মাইনাস জি সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে এই যে থিটা কোণটা যদি সরল দোলক হতে হয় তাহলে এই থিটার মান হতে হবে অবশ্যই 4 ডিগ্রির কম, সর্বোচ্চ 4 ডিগ্রি হতে পারে কিন্তু 4 ডিগ্রির কম, আমরা সবসময় বলি 4 ডিগ্রির কম। যদি 4 ডিগ্রির কম মানে সেরকম ছোট হয়, যেহেতু থিটা লেস দ্যান 4 ডিগ্রি, এই জন্য রেডিয়ানে আমরা সাইন থিটাকে লিখতে পারি থিটা। তাই যদি হয় তাহলে এ সমান সমান হবে মাইনাস জি থিটা। এবার এই থিটাটাকে, থিটা হলো ওই যে আমার কোণ এ বি এ সি কোণটা, তাহলে বি এ সি কোণ যদি হয় তাহলে এই বি এ সি কোণের ক্ষেত্রে আমার এ সিকে যদি আমি ধরি অতিভুজ এবং বি সি যদি হয় আমার লম্ব, এসি হলো অতিভুজ বিসি হলো যদি হয় লম্ব, সেক্ষেত্রে এই সাইন থিটাকে
সেই থিটাকে আমি বলতে পারি লম্ব বাই মানে বিসি বাই এসি বলতে পারি আমরা। তাহলে দেখো বিসি বাই এসি যদি হয় মাইনাস জি, বিসি কি, বিসি হলো এক্স। আমরা বলেইছিলাম যে আমরা মনে করলাম বি বিন্দু থেকে সি বিন্দুর সরণ হলো গিয়ে এক্স, আর এসি হলো গিয়ে আমার ক্যাপিটাল এল, আমার এ থেকে সি বিন্দুর দূরত্ব। তাহলে আমরা এখানে পেলাম যে এ সমান সমান মাইনাস জি এক্স বাই এল, অথবা আমরা যদি এভাবে বলি এ সমান সমান মাইনাস জি বাই এল এক্স, অথবা আমরা এখানে যদি বলি এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে আমার এই সমীকরণটাই হলো গিয়ে আমার সরলসন্ধিত স্পন্দনের সমীকরণ। তাহলে আমরা বলেই ফেলতে পারছি যে আমাদের সরল দোলকের গতি একটা সরলসন্ধিত স্পন্দন, যেখানে আমার ওমেগা স্কোয়ার সমান সমান হলো গিয়ে জি বাই এল। তাই যদি হয় তাহলে ওমেগা সমান সমান হবে এল বাই রুট ওভার জি বাই এল। তাহলে এটা কখন, যখন আমার বস্তু সরল দোলকের মতো আচরণ করছে তখনকার জন্য। আর এটাই যদি হয় তাহলে আমরা জানি আমাদের দোলনকাল টি সমান সমান 2 পাই বাই ওমেগা, তার মানে 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হলো আমার সরল দোলকের দোলনকালের সমীকরণ, সরল দোলকের দোলনকালের সমীকরণ। এবং আমরা এই আগের টপিকটা থেকে এটা দেখতে পারলাম যে আমাদের সরল দোলক আসলে সরলসন্ধিত স্পন্দনে স্পন্দিত হয়, এবং তার যে দোলনকাল সেই দোলনকালের সমীকরণ হলো 2 পাই রুট ওভার এল বাই জি, এবং তার যে কৌণিক কম্পাঙ্ক তা হলো রুট ওভার জি বাই এল। তাহলে আমরা একটু সামনে আগাবো শিক্ষার্থীবৃন্দ। দেখো এবার এই যে সরল দোলক, এই সরল দোলকের কিন্তু কয়েকটা সূত্র রয়েছে, 4টা সূত্র রয়েছে, আমি তোমাদের জন্য লিখে রেখেছি। তারপর আমরা একটু দেখি। প্রথম সূত্র দেখো সময়কালের সূত্র। যদি তোমার কৌণিক বিস্তার অল্প হয়, অল্প মানে 4 ডিগ্রি কম, যদি কৌণিক বিস্তার অল্প হয় তাহলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, তাহলে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় তোমার দোলনকালের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দোলনকাল তোমার ওই অল্প যদি হয়, মানে 4 ডিগ্রির কম, তুমি 1 ডিগ্রি নাও, 2 ডিগ্রি নাও, 3 ডিগ্রি নাও, 2.5 ডিগ্রি নাও, কোণের উপর নির্ভর করবে না, সবসময় দোলনকাল সমানই হবে, ওই 4 ডিগ্রি কম যতভাবে তুমি কোণ নাও না কেন। এবার দ্বিতীয়টা দেখো দৈর্ঘ্যের সূত্র। কৌণিক বিস্তার অল্প হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সমীকরণটা দেওয়া আছে টি সমানুপাতিক রুট ওভার এল, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে তোমার যদি কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে তুমি আগে এতটুকু উচ্চতার সুতা দিয়ে তুমি সরলদোলক তৈরি করেছিলে, তখন যে কার্যকরী দৈর্ঘ্য, তখন যে দোলনকাল হবে তার থেকে যদি বড় সুতা দিয়ে তুমি তৈরি করো সরল দোলক, তখন তোমার কিন্তু দোলনকাল বেড়ে যাবে। আর দোলনকাল বেড়ে যাওয়া মানে কি, সে কিন্তু ধীরে ধীরে চলবে, আগের তুলনায় ধীরে ধীরে চলবে, এবং সেই সম্পর্কটা হলো বর্গমূলের সমানুপাতিক। এবার 3 নম্বর সমীকরণ যে ত্বরণের সূত্র। কৌণিক বিস্তার যদি অল্প হয় এবং যদি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, তাহলে আমার পর্যায়কাল বা দোলনকাল কি হবে, আমার অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। সমীকরণটা দেওয়া আছে টি সমান সমান 1/√জি। অর্থাৎ তুমি যদি বেশি পরিমাণ জি এর মধ্যে যাও, মানে বেশি পরিমাণ অভিকর্ষ স্তরের কাছাকাছি যাও, তখন তোমার দোলনকাল কি হবে, কমে যাবে। তার মানে সে দ্রুত তখন ছোটাছুটি করবে, আগের থেকে সে দ্রুত তখন গতিশীল হবে, দ্রুত কাঁপা শুরু করবে, দ্রুত তখন এক পাশ থেকে অন্য পাশে ঘুরে আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে এটা হলো আমার ত্বরণের সূত্র। তারপর রয়েছে ভরের সূত্র। কৌণিক বিস্তার অল্প হলে, কার্যকরী দৈর্ঘ্য একই হলে, একটা নির্দিষ্ট স্থানে তোমার সরল দোলকের দোলনকাল তার উপাদান বলো, তার আয়তন বলো, আকার বলো, কোনো কিছুর উপর নির্ভর করবে না, যদি আর বাকি প্যারামিটারগুলো একই থাকে। এটা হলো আমাদের ভরের সূত্র। এবং এবার আমরা একটু দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্রটা একটু দেখার চেষ্টা করি। তোমার এক্স অক্ষ বরাবর তুমি যদি দাও রুট এল, ওয়াই অক্ষ বরাবর যদি দাও টি, তাহলে লেখচিত্রটা কেমন হবে, সমানুপাতিক। তার মানে হলো মূল বিন্দুগামী একটা সরল রেখা।
আর এরপরে ত্বরণের সূত্রের ওখান থেকে যদি আমরা এক্স অক্ষ বরাবর যদি দেই √g, y অক্ষ বরাবর যদি দেই t, তাহলে সমীকরণটা কেমন হবে? ব্যস্তানুপাতিক। এরকম একটা আমরা লেখচিত্র পাবো। এটা তোমরা আগেও শিখেছ, তারপরে আমি তোমাদের দেখালাম। এগুলো অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে। তোমাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, তোমরা দেখো। দোলনরত অবস্থায় সুতো ছিঁড়ে গেলে ববের গতিপথ কেমন হবে? এই প্রশ্নটার উত্তর এই অধ্যায়ে তোমরা খানিকটা পাবে, বাকিটা কিন্তু তোমাদের কৌণিক গতি অধ্যায় রয়ে গিয়েছে। গতিশীল বৃত্তাকার পথে অথবা তোমার সহসন্ধিত পথে স্পন্দনে গতিশীল যেখানেই হোক না কেন, ছিঁড়ে গেলে বস্তু কেমন গতিশীল হয় এটা তোমরা নিজেরা বাসায় দেখবে। কৃত্রিম উপগ্রহের দোলনকাল কেমন হবে? কৃত্রিম উপগ্রহ তোমরা এর আগের অধ্যায় অর্থাৎ তোমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় পড়েছো, সেখানে তোমরা কৃত্রিম উপগ্রহের কথা মনে আছে যে কৃত্রিম উপগ্রহ এমনভাবে গতিশীল হয় যে তার পৃথিবীর প্রতি আকর্ষণ এবং পৃথিবীর বাইরের দিকে আকর্ষণ সমান হয়। তার মানে সেখানে জি হয় 0, আর জি 0 মানে তোমার সেই যে সমীকরণ এখানে যেটা রয়েছেও টি সমান 4π² L/g, 2π√L/g, 2π√L/g যে সমীকরণ রয়েছে, সেখানেও তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু তোমার যখন জি 0 হয়ে যাবে তোমার টি হয়ে যাবে অসীম। তার মানে অসীম সময় পরে সে এক পাশ থেকে আর এক পাশে ঘুরে আসবে, তাই না? তাহলে এরপরে প্রশ্ন রয়েছে, পাহাড়ের উপরে খনিতে দোলকের দোলকাল কেমন হবে? পাহাড়ের উপরে যাও বা খনিতে যাও, জি এর মান হ্রাস পায়, আর জি এর মান যদি হ্রাস পায় আবার টি এর মান বৃদ্ধি পাবে। তুমি এভাবে ব্যাখ্যা দিবে। পৃথিবীর কেন্দ্রে দোলকের দোলনকাল কেমন হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, আর জি এর মান 0 মানে টি এর মান ইনফিনিটি, অসীম। এভাবে তোমরা আরো সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে নিজেরা গুছিয়ে লিখবে, বাসায় তোমরা কাজগুলো করবে। এবার সরলদোলকের কয়েকটা আমরা ব্যবহার দেখি। একটা হলো তোমার জি এর মান নির্ণয়। তোমরা সমীকরণটা একটু আগে আমরা লিখেছিলাম, টি সমান 2π√L/g, 2π√L/g। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি এটা বলতে পারি আমাদের জি সমান সমান 4π²L/t², এই সমীকরণ থেকে এটা আসবে। তাহলে এই সমীকরণের আমাদের এল হলো কার্যকরী দৈর্ঘ্য। যদি আমরা কার্যকরী দৈর্ঘ্যের মান জানি, যদি আমরা পর্যায়কালের মান জানি, তাহলে আমরা সেই মানগুলো বসিয়ে কিন্তু সহজেই যে কোনো জায়গায় জি এর মান নির্ণয় করতে পারবো। তার মানে আমরা এই মুহূর্তে যে যেখানে আছি সেখানে যদি একটা সরল দোলককে নিয়ে তার পর্যায়কাল কাউন্ট করি এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলেই কিন্তু এই সমীকরণের সাহায্যে ওই জায়গার আমাদের ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ কত, সে মান আমরা বের করতে পারবো। এটা হলো আমাদের সরল দোলকের একটা ব্যবহার। এরপরে রয়েছে দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয় এটাও আমরা সরল দোলকের সাহায্যে করতে পারি। আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় সমীকরণ শিখেছিলাম, তোমাদের কি মনে আছে কিনা? জি সমান সমান gm/r², আবার জি প্রাইম সমান সমান gm/r+h²। কখন? যখন আমরা একটা যে কোনো এইচ উচ্চতায় আমার বস্তুকে নিয়ে যাই, আর এইচ উচ্চতায় বস্তুকে নিয়ে গেলে আমরা এরকম সমীকরণ পাবো। সেইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তখন আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য একটা এই দুটো সমীকরণ ক্যালকুলেশন করলে আসে এইচ সমান সমান r×g/g'√1। তাই যদি হয় তাহলে দেখো এই সমীকরণে আমরা সরল দোলকের সাহায্যে একটু আগে বলেছি জি এর মান নির্ণয় করতে পারি। আমার জি উপরের যে জি তার মান কিন্তু জানি 9.8, জি প্রাইমের মান কত সেটা আমরা জানি না। সরল দোলকের সাহায্যে তাকে আমরা নির্ণয় করে ফেললাম পাহাড়ের উপরে গিয়ে, এবং এই সমীকরণে জি এবং জি প্রাইমের মান বসিয়ে দিলাম। ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আমরা তার মান জানি, বসিয়ে দিলাম, আমরা কিন্তু ওই পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার এই সমীকরণ ব্যবহার করে উচ্চতা নির্ণয় করতে পারবো। এরপর হলো সময় নির্ণয়। সময় নির্ণয় কার সময় নির্ণয় করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় নির্ণয় মানে হলো গিয়ে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যে ঘড়ি থাকে, বিশেষ করে এই পদার্থবিজ্ঞানের এই
সব ক্ষেত্রে, বা তোমরা যদি দেয়াল ঘড়িগুলো যদি আগের দিনে তোমরা এখন বাসা বাড়িতে পাওয়া যায় না, মুভিতে অনেক সময় দেখা যায় দেয়াল ঘড়ি যেগুলো ছিল সেইগুলোর ওই নিচে একটা লম্বা ঝুলন থাকতো, একটা গোল তার মাথায় থাকতো, সেরকম টিং টং করে সে দুলতো এবং একটা ঘন্টা পড়লে 1 ঘন্টা 2 ঘন্টা 12টা যতটা বাজুক তখন টং 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 করে একটু শব্দ করতো। সেই যে পেন্ডুলাম ঘড়ি বলতো ওগুলোকে, সেইগুলো দেখা যেত কি তোমার তাপমাত্রার সাথে ওর অনেক সময় সে দ্রুত গতিশীল হতো, অনেক সময় আস্তে আস্তে গতিশীল হতো। তাহলে সেই পেন্ডুলাম ঘড়ি দ্রুত হয়ে গেলে তখন সঠিক সময় কিভাবে কাউন্ট করবে, বা আস্তে আস্তে দুললে কিভাবে সঠিক সময় কাউন্ট করবে, সেটা কিন্তু আমরা সরলদৈর্ঘ্যের সাহায্যে করতে পারি। তার জন্য দেখো আমি লিখে রেখেছি যে আমাদের একদিনে আমাদের 1 ডে সমান সমান যদি ক্যালকুলেশন করো আসবে 86400 সেকেন্ড। আর ওই যে পেন্ডুলামের কথা বললাম সেকেন্ড দোলক, সেই সেকেন্ড দোলক কি করে, সেই সেকেন্ড দোলক 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। তার মানে 1 সেকেন্ডে সে একটা অর্ধ দোলন সম্পন্ন করে। আর একদিনে যদি এতগুলো 400 সেকেন্ড হয়, একদিন যদি এই পরিমাণ সেকেন্ড হয়, তাহলে একদিনে ওই পেন্ডুলাম কয়টা অর্ধদোলন সম্পন্ন করবে? এতগুলোই অর্ধদোলন সম্পন্ন করবে, অবশ্যই এতগুলো অর্ধদোলন সম্পন্ন করবে। এবার মনে করলাম সেই পেন্ডুলাম ঘড়ি বা সেই সেকেন্ড দোলক সে দিনে n সেকেন্ড ধীরে চলছে, ধীরে ধীরে চলছে। যদি ধীরে চলে তাহলে আগে সে দিনে এতটা অর্ধদোলন সম্পন্ন করতে পারতো। এখন সে কি করছে 86400 মাইনাস n, এতটি অর্ধদোলন সম্পন্ন করছে 86400 সেকেন্ডে। আগে যেখানে করতো সে 86400, এখন সে ততটা পারছে না, ধীরে চলছে। তার মানে এনটা কম সে স্পন্দন দিচ্ছে, অর্ধদোলন সম্পন্ন করছে। তাহলে একটা অর্ধদোলন সম্পন্ন করছে তখন সে কত সময়? 86400 বাই 86400 মাইনাস n। তাহলে আমাদের বের করতে হবে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল মানে তো দুইটা পূর্ণ অর্ধদোলন, দুইটা অর্ধদোলন একটা পূর্ণদোলন হয়। তা দুইটা অর্ধদোলনের জন্য তার লাগবে কত? 86400 ইন্টু 2 বাই 86400 মাইনাস n। এটা হলো যে তার ওই ধীরে চলাকালীন তার আসলে দোলনকালটা কত, এটা আমরা বের করতে পারলাম। আর একইভাবে এটা ছিল এত ধীরে চলার জন্য। আর যদি n সেকেন্ড দ্রুত চলে তখন কি হবে? n সেকেন্ড দ্রুত চলার জন্য তখন সমীকরণটা আসবে, এটা t সমান সমান, তখন t সমান সমান আসবে 86400 ইন্টু 2 বাই 86400 প্লাস n। তখন শুধু আমার প্লাস হয়ে যাবে, আর কিছু না। এর সাহায্যে আমরা মোটামুটি সেই ধীরে বা দ্রুত চলা আমাদের ঘড়ির আমরা পর্যায়কাল বের করতে পারবো। এবং এই যে সেকেন্ড দোলক, সেই সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সেখানে দৈর্ঘ্যটা আমাদের জি এর সমানুপাতিক হয়। এটা তোমরা নিজেরা একটু দেখে নিও। এবার তোমাদের একটা বাসায় করার জন্য একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবে, শিক্ষার্থীরা এটা বাসায় করবে। একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 500 গ্রাম ভরের একটি বস্তুকে তারের আংটার সাথে ঝুলিয়ে দোল দিল। তারা দেখলো যে এটি প্রতি সেকেন্ডে 0.5 বার স্পন্দিত হচ্ছে। বস্তুটির স্মরণ 5 সেন্টিমিটার এবং বিস্তার 10 সেন্টিমিটার। এবার ক নম্বরের প্রশ্ন হলো উদ্দীপকে উল্লেখিত স্মরণকালে বস্তুটির বেগ কত হবে? আমরা বেগের সমীকরণ পেয়েছিলাম v সমান সমান ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবং তুমি এখানে সরাসরি মান বসাতে পারবে। দেখো ওখানে a এর মানও আছে, x এর মানও রয়েছে, আর মান বসালে এই মানটা সরাসরি চলে আসবে। দ্বিতীয় প্রশ্নটা হলো উদ্দীপকে উল্লেখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের 0.05 গুণ হবে কিনা বিশ্লেষণ করো। এখানে তোমাদের ওজন তো বের করতেই হবে, W সমান mg, সব মানই রয়েছে। আর বস্তুর উপর ক্রিয়ারত বলের সমীকরণ আমরা জানি F সমান সমান kx, আর kx এর পরিবর্তে লিখতে পারি m ওমেগা স্কয়ার x। এই মানগুলো রয়েছে, তোমরা মান বসাও, দেখবে যে আমার এই F হবে W এর 0.5 গুণ। তোমরা বাসায় একটু চেষ্টা করবে। আগামী দিন আমরা এই অধ্যায়ের গাণিতিক সৃজনশীল সমস্যাগুলো নিয়ে ক্লাস নেব। তাহলে নেক্সট ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।